হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জিওজি ক্লাস। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যদিও এইসব বিষয় নিয়ে আলোচনার করার তেমন ইচ্ছে না থাকলেও অনেকেই বারবার এটা রিকোয়েস্ট করেছেন। ইভেন ইউটিউব চ্যানেলে অনেক কমেন্টস এসছে যারা চাইছেন যে এই কতগুলি টপিক নিয়ে আলোচনা করা হোক। তো আজকে আলোচনার বিষয় শৈবাল সাগর কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে, রাজস্থানের মরু অঞ্চলে সৃষ্ট বালিয়াড়িকে কি বলা যায়, সেপ্টেম্বর হিট নাকি অক্টোবর হিট, যেটা মৌসুমী বায়ুর যে প্রত্যাগমন ঘটে তার ফলে সৃষ্টি হয়। তো এই সংক্রান্ত কিছু আলোচনা। তো প্রথমেই লাস্ট যে WBSLST পরীক্ষা হলো তাতে কোয়েশ্চেনটা ছিল যে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে। এক্ষেত্রে কমিশন যেটা উত্তর নিয়েছে সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এবার অনেকেই এটা বলছেন যে না, প্রশান্ত মহাসাগরেও অনেক জায়গায় দেখতে পাচ্ছেন যে লেখা আছে যা শৈবাল সাগর সৃষ্টি হয়। তো সেটা আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি উত্তরটা কি হওয়া উচিত। প্রথমত, যে আটলান্টিক মহাসাগরের যে উত্তর আটলান্টিক মহাসাগরের যে সার্গাস্য সি বা শৈবাল সাগর, সেটা এখানে ডায়াগ্রাম দেওয়া আছে। যে বেসিক্যালি যে বিভিন্ন সামুদ্রিক স্রোত যেমন নর্থ আটলান্টিক ড্রিফট, ক্যানারিস কারেন্ট, তারপর হচ্ছে যে নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট, গালফ স্ট্রিম, এই সমস্ত কিছু নিয়ে যে একটা আবর্ত তৈরি করে এবং তার মাঝখানে যে একটা মোশনলেস গতিশূন্য একটা মানে অবস্থা তৈরি হয়, যেখানে প্রচুর আগাছা, প্রচুর শৈবাল ইত্যাদি মানে জন্মাতে পারে, তার জন্য এটাকে সার্গাস্য সি বা শৈবাল সাগর বলা হয়। এবার অনেক বইয়ে এটা হয়তো এভাবে লিখে দেওয়া হয়েছে কারণ এই ধরনের জায়োর, যেটাকে বলা হয় যে চারদিকে এভাবে সামুদ্রিক যে স্রোত সেগুলো চারদিক থেকে ঘিরে নিয়ে যেটা আবর্ত তৈরি করে সেটাকে জায়োর বলা হয়। তো এক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানে মহাসাগরের বিভিন্ন অংশে, যেমন উত্তর আটলান্টিক ওশিয়ান জায়োর, সাউথ আটলান্টিক ওশিয়ান জায়োর, নর্থ প্যাসিফিক ওশিয়ান জায়োর, সাউথ প্যাসিফিক ওশিয়ান জায়োর, ইন্ডিয়ান ওশিয়ান জায়োর, এভাবে বিভিন্ন ধরনের যে আবর্ত সেগুলোকে বিভিন্ন জায়োর হিসেবে উল্লেখ করা হয়। তো এখানে অনেক সময় কনফিউজড হয়ে অনেকে হয়তো এরকম ভাবেন যে প্রত্যেকটা জায়োরেই তো আবর্তন তৈরি হচ্ছে বা একটা জলাবর্ত তৈরি হচ্ছে, চারদিক থেকে সমুদ্র স্রোত ঘিরে রেখেছে, তাহলে প্রত্যেকটা জায়গাতেই শৈবাল সাগর তৈরি হবে। এই ব্যাপার নিয়ে কনফিউজড হয়ে গিয়ে অনেক বইয়েও যেমন লেখা আছে এই সংক্রান্ত, SSC-তে যে অ্যান্সার নেওয়া হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা যাবে কিনা, এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন মাথায় এসছে। তো এবার একটু দেখে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি মানে সার্গাস্য সিটা কোথায় তৈরি হয় বা কি জিনিস। তো আমি এখানে একটা বইয়ের রেফারেন্স দিয়েছি, আর সি শর্মা এবং M ভাটাল স্যারদের বই। তো এক্ষেত্রে 252 পাতায় পরিষ্কারভাবে লেখা আছে, দ্য ম্যাপ অফ দ্য আটলান্টিক শোজ অ্যান অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন অফ কারেন্টস ইন দ্য সেন্টার অফ দ্য নর্থ আটলান্টিক ওশিয়ান ফর্মড বাই দ্য গালফ স্ট্রিম, দ্য ক্যানারিস কারেন্ট অ্যান্ড দ্য ইকুইটোরিয়াল কারেন্ট। তাহলে যেটা আমরা একটু আগে ম্যাপটাতে দেখলাম যে বিভিন্ন ধরনের যে ক্যানারিজ স্রোত, ইকুইটোরিয়াল স্রোত, গালফ স্রোত, এসব নিয়ে একটা যে একটা আবর্ত তৈরি করে, এক্ষেত্রে কিন্তু একটা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়, মানে একটা প্রতিভ ঘূর্ণবাদ জনিত আবর্ত তৈরি হয়। ইন বিটুইন দিস জাইরাল দেয়ার ইজ এ কাম অ্যান্ড মোশনলেস সি নেমড অ্যাজ সার্গাস্য সি। তাহলে এই যে বলা হলো যে মানে এই যে জায়রের কথা বলা হলো, তার মধ্যে যে মোশনলেস এবং যে একটা সমুদ্র তৈরি হয়, শান্ত সমুদ্র তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে সার্গাস্য সি বা শৈবাল সাগর। দ্য অরিজিন অফ দ্য সার্গাস্য সি ইন দ্য মিডস of the Atlantic Ocean can be attributed to the existence of the circulatory currents on all sides which make this part of the sea completely motionless. এটা একটু বলা হলো যে বিভিন্ন যে স্রোতের কথা বলা হলো, এগুলো চারদিক থেকে একটা মানে এটা সার্কুলেশন কারেন্ট তৈরি করছে এবং চারদিক থেকে এটাকে যেহেতু মানে ঘিরে ফেলছে তার জন্য একটা মোশনলেস অবস্থা তৈরি হচ্ছে। ইট মে অলসো বি নোটিস দ্যাট দিস রিজিয়ন ইজ situated at the transition zone of the westerlies and the trade winds. মানে বেসিক্যালি আমরা জানি যে সমুদ্র স্রোত যে তৈরি হয় সেটা কি হয়, বিভিন্ন যে মানে নিয়ত বায়ু প্রবাহগুলো আছে, তারপরে পৃথিবীর যে আবর্তন বেগ, তার ফলে এটা এর যে ডিরেকশনটা সেটা
মানে হয় আর কি, কন্ট্রোলড হয়। তারপর হচ্ছে যে মানে ওশিয়ানের যে শেপ, এ সমস্ত কিছুর উপর বেস করেই কিন্তু এই ধরনের সার্কুলেশনটা তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আটলান্টিক ওশিয়ানের যে এই যে জায়রের কথা বলা হলো বা সার্গাসো সি এর কথা বলা হলো, সেটা মেনলি ওয়েস্টার্লিজ বা পশ্চিমা বায়ু এবং ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু, এই দুটো ট্রানজিশন জোনে কিন্তু অবস্থিত। Therefore, due to anticyclonic conditions, light winds prevail and the central water is prevented from being mixed up with the ocean, মানে ওপেন ওশিয়ান ওয়াটার। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে এর ফলে কি হচ্ছে, একটা অ্যান্টিসাইক্লোনিক কন্ডিশন তৈরি হচ্ছে, একটা প্রতিভ ঘূর্ণবাদ জনিত একটা কন্ডিশন তৈরি হচ্ছে, অর্থাৎ উচ্চচাপ তৈরি হচ্ছে তুলনামূলকভাবে চারদিকে নিম্নচাপ থাকাই বা মানে বায়ুর চাপটা তুলনামূলক কম থাকে, এবং এই যে জায়র যে বলা হলো সেক্ষেত্রে কিন্তু একটা উচ্চচাপ কন্ডিশনে তৈরি হয় বা সিচুয়েশনে তৈরি হয়। তার জন্য কি হচ্ছে যে লাইট উইন্ডস বা খুব হালকা বাতাস প্রবাহিত হয়, যেটা কি করছে যে এই যে সেন্ট্রাল ওয়াটার, যেটাকে ওপেন যে ওশিয়ান ওয়াটার আছে, মুক্ত সমুদ্রের যে জল আছে, তার সাথে মিশতে অনেকটা বাধা প্রদান করে বা সেরকম অনুকূল পরিবেশ তৈরি করে না। Similar seas are not found in the South Atlantic or in the Pacific. বলছে এই ধরনের যে সমুদ্রের যে কন্ডিশন, সেটা কিন্তু দক্ষিণ আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায় না। It is found here only due to the particular shape of the Central Atlantic. This is being narrower than the other oceans in similar latitudes. বলছে যে এটা হওয়ার কারণ কি, কারণ হচ্ছে যে এখানকার যে শেপ, সেন্ট্রাল আটলান্টিক ওশিয়ানের যে শেপ, সেটা কিন্তু অনেকটা ন্যারোয়ার, অনেকটা সংকীর্ণ, যেটা একই অক্ষাংশে অবস্থিত অন্যান্য জায়গার থেকে অনেকটাই সংকীর্ণ অবস্থা দেখতে পাওয়া যায়। দ্য নেচার অফ দ্য নর্থ ইকুইটোরিয়াল কারেন্টস অ্যান্ড গালফ স্ট্রিম মুভিং উইথ এ ফোর্স অ্যারাউন্ড দ্য সার্গাসো সি অলসো প্রিভেন্টস দ্য মিক্সিং অফ ওয়াটার ইনসাইড। তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে যে এই যে নর্থ আটলান্টিক ওশিয়ানের যে কারেন্টস গুলো, তার মধ্যে যেমন নর্থ ইকুইটোরিয়াল কারেন্টস এবং গালফ স্ট্রিম, এরা কিন্তু যথেষ্ট ফোর্সফুলি প্রবাহিত হয়, ফ্লো করে। তার জন্য কি হচ্ছে যে এই যে মুক্ত সমুদ্র, তার সাথে এখানকার জলটা একটা মিক্সিং হচ্ছে না বা মিশতে পারছে না। ইন আদার ওশিয়ান দ্য কারেন্টস আর নট সো স্ট্রং and the gyral is not complete, therefore mixing from open ocean is not prevented. কিন্তু অন্যান্য যে মহাসাগরের কথা বলা হলো, সেখানে কিন্তু এরকম স্ট্রং ওশিয়ান কারেন্ট দেখতে পাওয়া যায় না, যেটা বলা হলো নর্থ ইকুইটোরিয়াল এবং গালফ স্ট্রিমের কথা, নর্থ আটলান্টিক ওশিয়ানের। সেক্ষেত্রে সেই জিনিসটা দেখতে পাওয়া যায় না। তার জন্য এই যে মিক্সিং প্রসেসটা, সেটাকে কিন্তু প্রিভেন্ট তেমন করতে পারে না, ফলে মিক্সিং প্রসেসটা তুলনামূলক অনেকটা বেশি হয়। তাহলে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নর্থ আটলান্টিক ওশিয়ানে যে ফেভারেবল কন্ডিশন তৈরি হচ্ছে সার্গাসো সি ফরমেশনের জন্য, সেটা কিন্তু অন্য মহাসাগরে দেখতে পাওয়া যায় না। সুতরাং এক্ষেত্রে উত্তর অবশ্যই কি হবে, যে কোশ্চেনটা ছিল আমরা একবার দেখিনি। কোশ্চেনটা যেটা ছিল যে আটলান্টিক মহাসাগর, এখানে কিন্তু অবশ্যই আটলান্টিক মহাসাগর হবে। এখানে স্পেসিফিক্যালি যদি বলে দেওয়া থাকতো উত্তর আটলান্টিক মহাসাগর, তাহলে সেটাই কিন্তু উত্তর হতো। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো কনফিউশন নেই, এবং আমার মনে হয় না এটা মানে চ্যালেঞ্জ করে কোনো খুব একটা লাভের লাভ কিছু হবে। এখানে যেহেতু এত কমপ্লিট মানে এবং স্যাটিসফ্যাক্টরি একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে বলে আমি আদার সোর্সের রেফারেন্স এখানে আর দিইনি। যাই হোক, পরের যেটা কোশ্চেন নিয়ে একটা কনফিউশন, সেটা হচ্ছে রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কি নামে অভিহিত করা হয়। এক্ষেত্রে কমিশন কি নিয়েছে, সি ধ্রিয়ান। তো এখানেও একটা অনেকেই মানে কোয়েশ্চেন করছেন আর কি, যে বারখানকেও তো অ্যান্সার হিসেবে ধরা যেতে পারে। তো এবার কোনটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, তার জন্য আমি একটু এক্সপ্লেন করি। প্রথমেই জিওমরফোলজি স্যার মানে বই সাবিন্দর সিং স্যারের, এখানে সব আইএসবিএন নম্বর সব দেওয়া আছে। এর 469 পাতায় যেটা বলা হয়েছে যে গ্রেট সিস্টেমস অফ লঙ্গিটিউডিনাল স্যান্ড ডিউনস আর ফাউন্ড ইন অস্ট্রেলিয়ান লিবিয়ান, সাহারান, সাউথ আফ্রিকান অ্যান্ড থর ডেজার্ট। তাহলে এখানে বলা হয়েছে যে লঙ্গিটিউডিনাল যে স্যান্ডস বা অনুদৈর্ঘ্য যে বালিয়াড়ি, সেটা কিন্তু থর ডেজার্টে দেখতে পাওয়া যায়। আরও একটা পেজ বললে বোঝা যাবে, 470 নম্বর পাতায় বলা হয়েছে নিয়ারলি অল টাইপস অফ স্যান্ড ডিউনস আর ফাউন্ড ইন ইন্ডিয়া। লার্জ লঙ্গিটিউডিনাল স্যান্ড ডিউনস are found
অ্যাবান্ডেন্টলি ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। তাহলে এখানে কি বলা হচ্ছে যে মোটামুটি সব ধরনের স্যান্ড ডিউন্স পাওয়া গেলেও লঙ্গিটিউডিনাল বড় বড় লঙ্গিটিউডিনাল স্যান্ড ডিউন্স বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি সেটা কিন্তু মানে গ্রেট থর্ড মানে ইন্ডিয়ান ডেজার্ট বা থর্ড ডেজার্ট সেখানে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। তাহলে অনেকে যেটা ভাবছেন যেটা বারখান উত্তর হতে পারে, তাহলে বারখান কিন্তু স্পেসিফিক্যালি যে এখানেই শুধু দেখা যায় তা কিন্তু না। বিভিন্ন বারখানে যখন আমরা এক্সাম্পল পড়ি তখন বিভিন্ন মরু অঞ্চলের কথাই বলা থাকে, তার মধ্যে থর ডেজার্টটাও দেখতে পাওয়া যায়। তবে এই সবিন্দর সিং এর বই থেকে যেটা বোঝা যাচ্ছে যে মানে ট্রান্সভার্স যে ডিউন্স তার থেকে লঙ্গিটিউডিনাল ডিউন্স অনেক বেশি দেখতে পাওয়া যায়। বারখার তো এক ধরনের ট্রান্সভার্স ডিউন বা অনুপ্রস্থ বালিয়াড়ি। তো যাই হোক, তো এটা একটা হলো। এবার আরেকটা রেফারেন্স যে ভূমিরূপ উদ্ভব ও প্রকৃতি, যেটা আমাদের এসসিএম স্যার সুভাষচন্দ্র মুখোপাধ্যায় স্যার এবং রামেন্দ্র কুমার দাস স্যারের বই, সেক্ষেত্রে 284 নম্বর পাতায় এটা বলা আছে যে ভারতীয় মরুভূমিতে প্রধানত 7 ধরনের বালিয়াড়ি রয়েছে। এর মধ্যে 5টি যথা অনুদৈর্ঘ্য, তির্যক, অধিবৃত্তীয়, নক্ষত্র, জটিল বালিয়াড়ি মোটামুটি সুস্থির। এবার চলমান বালিয়াড়ির মধ্যে কি আছে? বারখান ও বারখান অনুরূপ ও ঝোপ গুল্ম সমন্বিত বালিয়াড়ি প্রধান। শেষোক্ত শ্রেণীর বালিয়াড়ি অর্থাৎ এই চলমান বালিয়াড়ি অধুনা কালে গঠিত হয়েছে বা এখনো হচ্ছে। চলমান এরকম বালিয়াড়িকে স্থানীয়ভাবে ধ্রিয়ান বলা হয়। তাহলে এখানে কিন্তু মানে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ডেফিনেটলি বারখান দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে স্পেসিফিক্যালি থর মরুভূমির কথা বলা হয়েছে। তা থর মরুভূমিতে তো শুধু বারখান দেখতে পাওয়া যায় না, আরো বিভিন্ন যে মরু অঞ্চল আছে সেক্ষেত্রেও কিন্তু এই বারখান সৃষ্টি হয়। বারখান একটা ডিপোজিশনাল ল্যান্ডফর্ম, মানে এওলিয়ান ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। সুতরাং যে বারখান মানে মরু অঞ্চলে, ভারতের মরু অঞ্চলে বা থর মরু অঞ্চলে নিচের কোন ধরনের মানে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ধ্রিয়ান, কারণ ধ্রিয়ানটা কিন্তু অন্য কোথাও আর দেখতে পাওয়া যায় না। মানে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান শুধুমাত্র থর মরুভূমিতে বলা হয়। তাহলে চলমান বালিয়াড়িটাও তো সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে বারখান উত্তরটা কিন্তু এখানে হওয়া উচিত নয়, কারণ তুলনামূলক অ্যাপ্রোপ্রিয়েট ধ্রিয়ান, থর মরুভূমি বা কথা যেহেতু এখানে বলা হয়েছে। তো এটা একটা অ্যান্সার হলো। সুতরাং আমার মনে হয় না ক্লেম করে খুব একটা লাভ হবে। যাই হোক, আর একটা কোশ্চেন নিয়ে কনফিউশন, যে মৌসুমী নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমী বায়ুর পশ্চাৎ অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি হয় তাকে কি বলা হয়? তাহলে এক্ষেত্রে উত্তর কমিশন যেটা নিয়েছে বি, অর্থাৎ অক্টোবর উষ্ণতা। অনেকে এটাকে বলছে যে সেপ্টেম্বর উষ্ণতাটাও তো হতে পারে, কারণ অক্টোবরে তো শীত শুরু হয়ে যায়। তাহলে এর অ্যান্সারটা কি হতে পারে? The October heat describes the post-monsoon period in October, characterized by high temperatures combined with lingering humidity, which makes the weather feel oppressive and uncomfortable. তাহলে কি এই যে অক্টোবর মাস, যেটাকে পোস্ট মনসুন পিরিয়ড হিসেবে ধরা হচ্ছে, সেটা কিন্তু উচ্চ তাপমাত্রা থাকছে এবং এই যে হিউমিডিটি, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে যে একটা বাতাসে বিশাল হিউমিডিটি ছিল, তো সেই হিউমিডিটি একটা লিঙ্গারিং হচ্ছে এবং সেই হিউমিডিটি দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য কি যে সেই সময় একটা অবসেসিভ এবং আনকমফোর্টেবল একটা অসহনীয় একটা ওয়েদার তৈরি করছে। ইট অকার্স আফটার দ্য সাউথ ওয়েস্ট মনসুন রিট্রিটস, লিডিং টু ক্লিয়ার স্কাইজ, ইনক্রিজ সোলার রেডিয়েশন অ্যান্ড ড্যাম্পনেস ইন দ্য এয়ার ফ্রম দ্য মনসুনস ডিপারচার। তাহলে এক্ষেত্রে যেটা এই বৈশিষ্ট্যগুলো বললাম, যে ক্লিয়ার স্কাই হয়ে যাচ্ছে হঠাৎ করে, যেহেতু রিট্রিট করছে, তাহলে সেভাবে আর আকাশটা মুক্ত আকাশ হচ্ছে, তার জন্য সোলার রেডিয়েশন মানে ইনক্রিজ সোলার রেডিয়েশনটা অনেকটা বেড়ে যাচ্ছে, ইনসোলেশন বেড়ে যাচ্ছে। আর ড্যাম্পনেস তো অলরেডি যেহেতু মনসুন ডিপারচার করছে, তাহলে পুরোপুরি ড্যাম্পনেসটা কিন্তু এয়ার থেকে তখনও কমে না, ফলে এই ধরনের একটা মানে আনকমফোর্টেবল ওয়েদার তৈরি হচ্ছে। The heat often experienced in the late September in India is not directly caused by the retreat of the monsoon. তাহলে সেপ্টেম্বরের কথা যারা বলছেন আর কি, যে সেপ্টেম্বরের যে হিট সেটা কিন্তু ডাইরেক্টলি যে মনসুন রিট্রিট করছে তার ফলে হয় না, বাট rather by the combination of lingering moisture from the retreating monsoon and high temperature as the sun moves south, leading to period of hot, humid and sultry ওয়েদার নোন অ্যাজ অক্টোবর হিট, যেটা বলা হলো এতক্ষণ ধরে।
তাহলে হিট ইন সেপ্টেম্বর ইজ এ ট্রানজিশনাল ফেনোমেনা। তাহলে সেপ্টেম্বরের যে হিট একটু দেখতে পাওয়া যায় সেটা কিন্তু ট্রানজিশনাল ফেনোমেনা। তাছাড়া সেপ্টেম্বরের মিডল থেকে মোটামুটি এই যে রিট্রিটমেন্টটা শুরু হয়, তার জন্য কি হয়, তার যে প্রভাবটা, সেই প্রভাবটা পড়তে পড়তে অক্টোবর হয়েই যায়, তারপরে শীতকাল শুরু হয়। তাহলে এক্ষেত্রে যেটা মানে কমিশন অ্যান্সার ধরেছে, আমার মনে হয় যেটা অবশ্যই ঠিক। আর কারো কাছে যদি মানে অন্যান্য হিট দিয়ে এরকম মানে অথেন্টিক কোনো সোর্স থাকে, রেফারেন্স থাকে, ডেফিনেটলি ক্লেম করতে পারেন। কিন্তু আমার মনে হয় এই অ্যান্সারটা অবশ্যই অক্টোবর মানে হিট হওয়া উচিত। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ডিসকাশনে আরো কয়েকটা টপিক ডিসকাস করতে অনেকেই বলছেন, চেষ্টা করছি কালকে যদি সম্ভব হয় অবশ্যই ডিসকাস করব। তাহলে আজ এই পর্যন্তই। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ।